আমাদের আজকের উপস্থাপনা লিসা বোর্ডিং হাউসের আতঙ্ক। লিসা বোর্ডিং হাউসের আতঙ্ক এক দীর্ঘ রাতের গল্প। এখানে রাত কখনো শেষ হয় না। এখানে অন্ধকারেরও নিজস্ব গল্প আছে। অশরীরী, অলৌকিক আর অজানা রহস্যে ভরা আজকের ঘটনাটি আপনাকে নিয়ে যাবে এক ভয়ঙ্কর জগতে। প্রস্তুত হন, কারণ আতঙ্ক এখন আপনার দ্বার প্রান্তে। ঢাকার ব্যস্ত নগরীর একটি নিরিবিলি এলাকায় অবস্থিত এই লিসা বোর্ডিং হাউস। বাড়িটির অবস্থান যেন শহরের কোলাহল থেকে দূরে, একটুখানি প্রশান্তি আর নিস্তব্ধতার মধ্যে। তবে এর প্রাচীন স্থাপত্য, পুরনো আসবাবপত্র আর ঘরের ভেতরে লুকিয়ে থাকা একটি অভিশপ্ত ইতিহাসের কারণে এটি স্থানীয়দের কাছে এক ভয়ানক স্থানে পরিণত হয়েছে। বোর্ডিং হাউসে যারা বাস করেছে তারা জানে যে রাত হলেই শুরু হয় সেই অদ্ভুত এবং আতঙ্কজনক ঘটনা, যা ধীরে ধীরে তাদের মানসিক অবস্থাকে গ্রাস করে। এখানে বাস করা শিক্ষার্থীরা সেই ভয়াবহ রাতগুলির কথা বলতে গিয়ে আজও শিউরে ওঠে। এই শিক্ষার্থীদের মধ্যেই একজন ছিল আমার বন্ধু সুচেতন। ওর কাছ থেকেই এই ঘটনাগুলি শোনা। লিসা বোর্ডিং হাউস একসময় ঢাকার এক প্রভাবশালী জমিদারের ব্যক্তিগত বাসভবন ছিল। জমিদার ছিলেন প্রচণ্ড কঠোর এবং নির্দয় স্বভাবের মানুষ। তার স্ত্রী লিসা ছিলেন মিষ্টভাষী এবং শান্ত স্বভাবের। তবে তার জীবনে শান্তি ছিল না। লিসাকে নিয়ে এলাকায় অনেক গুজব ছিল, বিশেষত তার অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে। অনেকের ধারণা তার স্বামী তাকে প্রচণ্ড অত্যাচার করতেন, আর সেই অত্যাচার সহ্য করতে না পেরে একদিন তিনি আত্মহত্যা করেন। তবে কিছু মানুষ বিশ্বাস করে এটি একটি আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যা ছিল। এই ঘটনার পর থেকেই বাড়িটিতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। বছরের পর বছর ধরে জমিদার পরিবারটি এই বাড়ি ছেড়ে চলে যায়। একসময় এটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং পরবর্তীতে বাড়িটিকে একটি বোর্ডিং হাউস হিসাবে ব্যবহার করা শুরু হয়। তবে বাড়ির ভিতরে সেই প্রাচীন ইতিহাসের ছায়া থেকে যায়। সময়ের সাথে সাথে এই বোর্ডিং হাউসটি তার বাসিন্দাদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। বছরের পর বছর ধরে জমিদার পরিবারটি এই বাড়ি ছেড়ে চলে যায়। একসময় এটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং পরবর্তীতে বাড়িটিকে একটি বোর্ডিং হাউস হিসাবে ব্যবহার করা শুরু হয়। তবে বাড়ির ভিতরে সেই প্রাচীন ইতিহাসের ছায়া থেকে যায়। সময়ের সাথে সাথে এই বোর্ডিং হাউসটি তার বাসিন্দাদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। লিসা বোর্ডিং হাউসে প্রথম ভৌতিক ঘটনা ঘটেছিল 1985 সালের এক শীতের রাতে। বোর্ডিং হাউসের এক ছাত্র নাম সুমন সেদিন গভীর রাতে পড়াশোনা করছিল। হঠাৎ করেই সে অনুভব করে তার ঘরের দরজাটি নিজের থেকেই বন্ধ হয়ে গেল। প্রথমে সুমন ভাবল হয়তো বাতাসের কারণে দরজাটি বন্ধ হয়ে গেছে, কিন্তু একটু পরেই সে বুঝতে পারে বাতাসে এত জোর ছিল না যে দরজাটি এমনভাবে বন্ধ হতে পারে। এরপর শুরু হয়েছিল একের পর এক ভয়ঙ্কর ঘটনা। সুমন রাতের ঘুম হারিয়ে ফেলেছিল, কারণ প্রতি রাতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ঘরের মধ্যে অদ্ভুত পদচারণার শব্দ শোনা যেত। শব্দগুলি যেন ঘরের মধ্যে কেউ হেঁটে বেড়াচ্ছে, কিন্তু বাস্তবে সেখানে কেউ নেই।
সুমন প্রতিবারই আতঙ্কিত হয়ে পড়ত এবং সেই ঘটনার কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না। সুমনের এই অভিজ্ঞতা শোনার পর বোর্ডিং হাউসে অন্য ছাত্ররাও সতর্ক হয়ে যায়। বিশেষ করে রাতের সময় তারা একসাথে থাকার চেষ্টা করত। তবে একদিন এক নতুন ছাত্র নাম আরিফ এক ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়। সে একদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল। হঠাৎ করেই আয়নায় সে দেখতে পায় তার পেছনে একটি অদ্ভুত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। প্রথমে সে ভেবেছিল এটি তার কল্পনা, কিন্তু যতবারই সে আয়নায় তাকায় ততবারই সেই ছায়াটি স্পষ্ট হয়ে উঠছিল। আরিফ ভয়ে পিছিয়ে পড়ে, কিন্তু যখন পেছনে তাকায় তখন সেখানে কিছুই দেখতে পায় না। আরিফ এই ঘটনা শোনানোর পর বোর্ডিং হাউসের সব ছাত্রের মধ্যে ভয়ের সঞ্চার হয়। কেউ আর একা থাকার সাহস পায় না। রাত হলে সব দরজা জানলা বন্ধ করে সবাই একসাথে থাকার চেষ্টা করত। কিন্তু এমনকি এর পরেও অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে। আরিফের মতোই আরও কয়েকজন ছাত্র সেই ছায়া মূর্তিকে দেখেছিল, তবে কেউই সাহস করে তা নিয়ে কোনো উচ্চবাচ্য করতে চায়নি। দিনের পর দিন বোর্ডিং হাউসে বাস করা ছাত্রদের উপর সেই ভুতুড়ে ঘটনার প্রভাব বাড়তে থাকে। এক ছাত্র শফিক রাতের বেলায় এক অদ্ভুত স্বপ্ন দেখেছিল। সে স্বপ্নে দেখে সে ঘুমানোর সময় তার পাশে লিসা নামের একজন মহিলা বসে আছে। মহিলাটি নিঃশব্দে তাকে দেখছিল, কিন্তু তার চোখে ছিল গভীর কষ্টের ছাপ। শফিক ঘুম ভেঙে যাওয়ার পরও সেই দৃশ্য তার মাথা থেকে যাচ্ছিল না। সেই রাতে সে আর ঘুমাতে পারেনি এবং ভোর হলে সে তার বন্ধুদের সাথে এই ঘটনা শেয়ার করে। তার স্বপ্নের কথা শুনে অন্য ছাত্ররাও আতঙ্কিত হয়ে পড়ে। বোর্ডিং হাউসের সবাই তখন লিসা বোর্ডিং হাউসের পুরনো ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠে। তারা স্থানীয়দের কাছ থেকে জানতে পারে এই বাড়িতে লিসা নামের এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। কেউ কেউ বিশ্বাস করে লিসার আত্মা এখনও সেই বাড়িতে আটকে আছে এবং রাতের বেলায় সে তার অস্বাভাবিক মৃত্যুর কথা মনে করিয়ে দিতে চেষ্টা করে। লিসা বোর্ডিং হাউসে সেই ভুতুড়ে ঘটনাগুলি প্রতিদিনই বাড়তে থাকে। একদিন এক ছাত্র রাহুল গভীর রাতে পড়াশোনা করার সময় ঘরের জানালার বাইরে একটি মুখ দেখতে পায়। প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো সহপাঠী মজা করছে, কিন্তু যখন সে বাইরে গিয়ে দেখল সেখানে কেউ নেই, তখন সে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। এই ঘটনার পর রাহুল আর বোর্ডিং হাউসে থাকতে সাহস করেনি এবং পরের দিনই সে বাড়ি চলে যায়। বোর্ডিং হাউসে এরকম আরও অনেক ঘটনা ঘটেছিল। যারা বোর্ডিং হাউস ছেড়ে চলে যায় তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে ভয় পেত। স্থানীয়দের মধ্যে এই বাড়ির অভিশপ্ত কাহিনী দ্রুত ছড়িয়ে পড়ে। বোর্ডিং হাউসের অন্যান্য ছাত্ররা একে একে বাড়ি ছেড়ে যেতে শুরু করে। বোর্ডিং হাউসের মালিক প্রথমে ব্যাপারটা তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু যখন ছাত্ররা একের পর এক চলে যেতে লাগলো তখন তিনি বুঝতে পারলেন কিছু একটা ভয়ানক সমস্যা রয়েছে। বোর্ডিং হাউসের মালিক মোহাম্মদ হোসেন এই ভয়ঙ্কর ঘটনাগুলি নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন। তিনি স্থানীয় ইমাম এবং পুরনো বাড়ির কেয়ারটেকারদের সাথে কথা বলে এই সমস্যার সমাধান খুঁজতে শুরু করে। ইমাম জানিয়েছিলেন যে লিসার আত্মা এখনও মুক্তি পায়নি এবং তার জন্য দোয়া করা প্রয়োজন। তিনি বোর্ডিং হাউসের চারপাশে দোয়া পাঠ করে পবিত্র জল ছিটিয়ে দেন এবং বোর্ডিং হাউসের জন্য দোয়া করেন, কিন্তু তাতেও কিছু পরিবর্তন হয়নি। সেই রাতেই আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে। বোর্ডিং হাউসের এক ছাত্র রাতের বেলায় হঠাৎই ঘুম থেকে জেগে উঠে চিৎকার করতে থাকে। সে বলেছিল যে সে তার ঘরের আয়নায় একটি ভয়ঙ্কর মুখ দেখতে পেয়েছিল,
যা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছিল। এরপর থেকে সেই ছাত্র মানসিকভাবে ভেঙে পড়ে এবং তার পড়াশোনা বন্ধ করে বাড়ি ফিরে যায়। মালিক মোহাম্মদ হোসেন বুঝতে পারলেন যে এই বোর্ডিং হাউসে থাকলে ছাত্রদের জীবন বিপন্ন হতে পারে। তিনি একটি সঠিক সমাধান খুঁজতে একজন বিশেষজ্ঞ তান্ত্রিকের সাহায্য নেন। তিনি বিশ্বাস করতেন যে এই আত্মাকে মুক্ত করার জন্য বিশেষ এক ধরনের পুজো প্রয়োজন। তান্ত্রিক বোর্ডিং হাউসের ভেতরে পুজো করার সিদ্ধান্ত নেন। তিনি বোর্ডিং হাউসের প্রতিটি ঘরে গিয়ে এক এক করে পুজো করেন। পুজোর সময় তিনি অনুভব করেন লিসার আত্মা অত্যন্ত কষ্টে আছে এবং তাকে মুক্তি দেওয়া প্রয়োজন। তান্ত্রিকের পুজোর পর বোর্ডিং হাউসের পরিবেশ কিছুটা শান্ত হয়েছিল, কিন্তু লিসার আত্মার উপস্থিতি পুরোপুরি শেষ হয়নি। পুজোর পরের কয়েকদিন বোর্ডিং হাউসের ছাত্ররা কিছুটা স্বস্তি অনুভব করেছিল। অদ্ভুত ঘটনাগুলির পরিমাণ কমে গিয়েছিল এবং তারা ধারণা করেছিল যে তান্ত্রিকের পুজো সত্যিই কাজে লেগেছে। কিন্তু এক রাতে ঠিক 1 মাস পর আবারও ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। সেই রাতটি ছিল বোর্ডিং হাউসের ছাত্রদের জন্য সবচেয়ে বিভীষিকাময়। রাত প্রায় 2টো বাজে। তখন এক ছাত্র নাম হাসান ঘুমের মধ্যে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। সে দেখতে পায় তার ঘরের দরজা অল্প অল্প করে নিজে থেকেই খোলা বন্ধ হচ্ছে এবং ঘরের জানালা দিয়ে শীতল বাতাস আসছে। বাতাসের সাথে একটি হালকা কান্নার আওয়াজও শোনা যায়। হাসান ভয়ে কাঁপতে থাকে, কিন্তু সে সাহস করে উঠে দরজা বন্ধ করার চেষ্টা করে। দরজার কাছে যেতেই সে দেখে দরজার পাশেই লিসার ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আর তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। হাসান তৎক্ষণাৎ চিৎকার করে ওঠে আর তার চিৎকারে আশেপাশের ছাত্ররা জেগে ওঠে। তারা ছুটে আসে হাসানের ঘরে এবং দেখে সে আতঙ্কে কাঁপছে এবং পেছনে ছায়ামূর্তিটি ধীরে ধীরে মিশে যাচ্ছে। ঘটনার মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই সব কিছু আবার নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু সবাই বুঝতে পারে লিসার আত্মা এখনও সেই বাড়িতে উপস্থিত। এরপর ছাত্রদের ভেতরে ভয়ের চরম অবস্থা তৈরি হয়। তারা বুঝতে পারে লিসার আত্মাকে মুক্তি দেওয়া যায়নি এবং তান্ত্রিকের পুজোও তাকে শান্ত করতে পারেনি। তারা সবাই মিলে বোর্ডিং হাউস ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বোর্ডিং হাউসের মালিক মোহাম্মদ হোসেনের কাছে ছাত্ররা এই অভিজ্ঞতা শেয়ার করে এবং অনুরোধ জানায় যেন তিনি এই বোর্ডিং হাউসটি বন্ধ করে দেন। মোহাম্মদ হোসেন নিজেও এতদিনের ঘটনাগুলি বিবেচনা করে বুঝতে পারেন এই বাড়িটি আসলেই অভিশপ্ত। তিনি বোর্ডিং হাউসটি বন্ধ করার সিদ্ধান্ত নেন এবং সেই দিনই ছাত্রদের অন্যত্র স্থানান্তর করার ব্যবস্থা করেন। লিসা বোর্ডিং হাউস পরিত্যক্ত হয়ে যায় এবং স্থানীয় লোকেরা এর আশেপাশে যেতে সাহস পায় না। ধীরে ধীরে বাড়িটি জঙ্গলে ঢাকা পড়ে এবং সময়ের সাথে সাথে এটি একটি ভুতুড়ে বাড়ি হিসাবে পরিচিতি লাভ করে। স্থানীয়রা বিশ্বাস করে লিসার আত্মা এখনও সেই বাড়িতেই বন্দী এবং তার মুক্তি পাওয়ার জন্য অপেক্ষা করছে। রাতের অন্ধকারে সেই বাড়ির আশেপাশে গেলে এখনও কিসের যেন আওয়াজ শোনা যায়, যা আসলে হয়তো লিসার অসহায় কান্নার প্রতিধ্বনি। আজও লিসা বোর্ডিং হাউসের গল্প স্থানীয়দের মনে আতঙ্ক তৈরি করে। যারা সেই বোর্ডিং হাউসে বাস করেছে তারা সেই অভিজ্ঞতা কখনোই ভুলতে পারেনি। তারা জানে বাস্তবে লিসা নামের মহিলার আত্মা আজও সেই বাড়িতে অশান্তি সৃষ্টিকারী এক অভিশপ্ত আত্মা হিসাবে রয়ে গেছে। এমনকি আজও লিসা বোর্ডিং হাউসের সামনে দিয়ে যারা হেঁটে যায় তারা এক অজানা ভয়ে পেছন ফিরে তাকায়। কেউ কেউ বলে
যদি গভীর রাতে লিসা বোর্ডিং হাউসের দিকে তাকানো হয় তবে লিসার ছায়ামূর্তি দেখার সম্ভাবনা থাকে। তবে সাহস করে কেউই আর সেই বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে না। সময়ের সাথে সাথে বাড়িটি ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু লিসার আতঙ্কজনক গল্প এখনও সবার মনে তাজা। এই ঘটনাটি একটি উদাহরণ যে অতীতের অভিশাপ কখনো কখনো বর্তমানেও ফিরে আসে, আর সেগুলি মুছে ফেলা এত সহজ নয়। লিসা বোর্ডিং হাউসের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, কষ্টে মারা যাওয়া কোনো আত্মা যদি মুক্তি না পায় তবে তার ভয়াবহতার প্রতিফলন হয়তো একদিন আমাদের জীবনেও পড়তে পারে।